নিশ্চয়ই সরকারের সাথে যারা সম্পর্কিত, আর যারা আমেরিকাতে বলেছেন তারাও সরকারের সাথে সম্পর্কিত, কিন্তু মুক্তিযুদ্ধের অবস্থানটাকে এত খেলো করা হয়েছে। ওরা আবেগের জায়গা থেকে বলেছেন যে গিয়ে বলেন এই জাল মুক্তিযুদ্ধ বন্ধ করতে, না হলে আমাদেরকে মুক্তিযুদ্ধ থেকে বের করে দিতে। জাল মুক্তিযুদ্ধরা মন্ত্রী এমপিরা জাল মুক্তিযোদ্ধা হয়েছেন, এর থেকে লজ্জার আর কিছু নেই। আমি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করব আর জাল মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিব, সারা দেশ জাতি জানে, তারপরে আমি কেমনি চেতনা বাস্তবায়নের কথা বলতে পারি? এগুলো নিয়ে প্রশ্ন যখন আমাদের কাছে আসে তখন আমরা কোনো উত্তর দিতে পারি না। উই আর নট কোয়ালিফাইড। এটার মধ্যেই কথাবার্তা বলে রাখবো, কারণ আমাদের সবকিছু আমরা করতে, আমাদের এখানে দক্ষিণ সুরমার নেতা সেলিম আছেন, বাণিজ্যের সুবিধা অসুবিধাগুলো সবই তারা আলোচনা করতে পারে, কিন্তু যাদের বিশেষ করে রাজনৈতিক সম্পর্ক নেই, সাধারণভাবে হয়তো সমর্থন করেন বা একজন প্রবাসী হিসাবে আছেন, তাদের পক্ষে অসুবিধা হয়ে যায় সরকারের নজরে নেওয়া তাদের সমস্যাগুলো। তাদের ভোটার কার্ড, পাসপোর্ট রিনিউয়াল, বাংলাদেশে গেলে তাদের জমি জেরাতের বিষয়। আমরা এই কিছুদিন আগেও আমাদের এই সত্য সাবেক প্রাক্তন প্রবাসী মন্ত্রীর সাথে আমরা আমাদের একটা অনুষ্ঠান করেছিলাম। আমেরিকা প্রবাসী লয়ার, তিনি এই বড় ফাইল আমাকে দিয়েছেন যে তার বাড়ি দখল করে এটি রাজনৈতিক দলের সাইনবোর্ড লাগিয়ে তাকে দখল করা হয়েছে নিজের বসতবাড়ি। আমি সাবেক প্রবাসী প্রধানমন্ত্রীর নজরে এনেছি, তিনি চেষ্টা শুরু করেছেন, কিন্তু আমাদের দেশে আপনারা জানেন যারা এগুলো দখল করেন তারা নিশ্চয়ই খুবই প্রভাবশালী এবং তাদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা খুবই কঠিন, যে কারণে উনি হয়তো পেরে উঠেন নাই। ইতিমধ্যে তো সরকার পরিবর্তন হয়ে গেছে। তো আমরা চাই এই বিষয়গুলো আলোচনা করতে থাকুন। আর সেন্টার ফর এনার্জি সবসময় একটা কথা বলে, বাংলাদেশের যে বিদেশে যে মিশনগুলো আছে এগুলো যেন পলিটিক্যাল পার্টির অফিস না হয়। এখানে কিন্তু আপনারা জোরালো ভূমিকা রাখতে হবে, যে আপনি যে দল করেন না, যে পার্টি করেন না, আপনারা মনে করবেন না যে এই কেয়ারটেকারের সরকার আসতে হলে আমরা কথাগুলো বলছি। আপনারা পুরোনো আমাদের বক্তৃতাগুলো খুঁজে বের করে দেখেন, প্রতিটা সময় প্রতিটা সরকারের সময় আমরা কথা বলছি যে আমাদের বিদেশের মিশনগুলো হলো বাংলাদেশের ঠিকানা, প্রবাসীদের বাংলাদেশের ঠিকানা। সেই প্রবাসীর মধ্যে নানান দলের মানুষ আছে। আজকে আপনি ক্ষমতায় আছেন, আপনার লোকই যাবে, অন্য লোক যাবে না। আমি আমেরিকাতে একটু বেশি সময় জানি আমি থাকি, কারণ আমার নাতি বা আরো পরিবারের কেউ ওইখানে থাকছে বলতে। আমি ওখানে গেলে মিটিংয়ে ডাকলে আমি গিয়ে প্রথমেই বলি যে আপনি কি সরকারি দলের সকলকে যে বলতে দেন বিরোধী দলের কোনো বক্তব্য নাই, বা সাধারণ যিনি কোনো দল করেন না তার কি কোনো বক্তব্য নাই? এই গতানুগতিক ভাবে যখনই আসছি দেখছি এই ৬-৭টা মানুষ অনবরত বলতে পারে একই কথা বলতে। প্রত্যেক দিবসের অনুষ্ঠানের বক্তব্য কিন্তু মূল বক্তব্য শুধু একটা, কোনো দাবি দেওয়া, কোনো সুবিধা অসুবিধার কথা। আমরা চাই এই সব সুবিধা অসুবিধার কথা বলবার জন্য আমাদের মিশনগুলো বাংলাদেশ হোক। আপনারা এই দাবিগুলো জোরালো ভাবে তুলবেন, বলবেন যে আমাদের মিশনগুলো বাংলাদেশ হোক। আমরা এখানে পলিটিক্যাল পার্টি অফিস করার জন্য আমাদের দোকান আছে, অফিস আছে, বলবেন আপনারা, অসুবিধা কি আছে? কত রকমের ব্যবসা করেন বাড়িতে বলছেন, প্রবাসী নেতৃত্ব কিন্তু অনেক ব্যবসা করেন বাংলাদেশে। আপনারা খোঁজ রাখেন কিনা? যে যখন সরকারে থাকে তার সাথে খোঁজখবর রেখে অনেক ব্যবসা, আপনারা তাদেরকে সহায়তা করেন। এই জন্য আমি বলছি যে ওনাদের সহযোগিতা পাওয়ার জন্য সরকারের নীতিতে আপনাদের মতামতগুলো তুলে ধরবার জন্য আপনাদের ভয়েসগুলো রেজ করতে হবে। আমরা এই একমাত্র প্রতিষ্ঠান নয়, আমরা অবশ্যই একটা গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারিভাবে আমরা কারো কোনো টাকা পয়সা নিই না। আপনারা শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন যে গত 2-2.5 দশক আমরা কারো কাছ থেকে, আপনাদের কাছ থেকে কোনো রকমের কোনো সময় কোনো সুবিধা নেই না। আমরা একটা ফিলোসফির উপরে কাজ করি। 11 সদস্যের একটা বোর্ড আছে আমাদের। এই বোর্ডে আমি সহ 11 জন, আমরা 4 জন হচ্ছি চেম্বারের প্রাক্তন প্রেসিডেন্ট। আমি ঢাকা চেম্বারের এক সময় ছিলাম। আমি অন্যান্য 3 জন হচ্ছেন লায়ন্সের প্রাক্তন গভর্নর, 3 জন হচ্ছেন বাংলাদেশের প্রাক্তন 3টা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, আর 2 জন হচ্ছেন সাবেক সচিব। এই ইদানিংকালে যেসব সচিবদের খবর বের হয় ওরকম সচিব, এরা খেতেই পায় না, এরকম সচিব বাংলাদেশে আছে। তো ওই জাতীয় 2-3 জন সচিব আমাদের সাথে। সো একটা সোশ্যাল কমিটমেন্ট নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই আপনারা যে যেখানে আছেন তার মতো তার মতামত প্রকাশ করেন, তার স্বাধীনতা তিনি ভোগ করেন, তার নাগরিক অধিকার নিশ্চিত থাকুন, বাংলাদেশের এমবেসিটা তার এমবেসি হোক, এইভাবে আপনারা চলেন এবং বিদেশে দেশের মান মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়। আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলো থাকবে, তার মাধ্যমে যেন আমার আজকে পড়ে আসলেন, পরে গিয়ে দেখলেন আরেকজনের নামে তার সাইনবোর্ড উঠে গেছে, এইটা যাতে না। আমরা প্রশাসনগুলোকে বলছি এইটাই যদি আমরা এনশিওর করতে পারি, আমরা দেখি আমরা আশা করি তারা আমাদের জন্য এবং দেশের জন্য, প্রবাসীদের জন্য কাজ করবে এবং আপনারা আপনাদের সবগুলো দাবি
দলমত নির্বিশেষে যা একজন সাধারণ প্রবাসীর দাবি হওয়া উচিত সেই দাবিগুলো আপনারা তাদের সামনে উপস্থাপন করেন এবং একদমই মানে বন্ধ করে দাও, এই বিলটাকে এটা অ্যাবলিশ করে দাও, কারণ এটা টাইম বম, যে কোনো সময়ে এটা আবার উদ্গীরণ হতে পারে। এই বিলটাকে অ্যাবলিশ করা হলো এবং আমরা নাম্বার 2 হচ্ছে আমাদের যারা যাদের এনআইডি কার্ডের ভোগান্তি, যাদের মামা আছে করে আসে অনেক বছর করতে পারে না, তো প্রবাসীদের জন্য যদি একটা ফেয়ার ট্রান্সপারেন্ট এবং ফাস্ট ট্র্যাকিং ব্যবস্থা থাকে তাহলে খুব উপকার। ওখানে আমাদের সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়টা হওয়ার কথা ছিল, যারা ল্যান্ড মালিক তারা আগামী মাসে থাকার ইয়েটা হওয়ার কথা ছিল। এটা তো হবে কি হবে না, এই জন্য আপনাকে 7 সদস্য আপিল করল। কারণ আপনারা যারা ব্রিটিশ পাসপোর্ট আছে প্রত্যেকের পাসপোর্টও নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প আছে, মিনিং দ্যাট ইউ অরিজিনেট ফ্রম বাংলাদেশ। ইটা তাহা সত্ত্বেও শাকিল ভাই বাংলাদেশ সরকারে বিগত সরকারে আইন করছে যে আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয় ইউ হ্যাভ টু গেট এ বাংলাদেশি পাসপোর্ট। Without a Bangladeshi passport, you are not eligible to sign a power of attorney. এখন বাংলাদেশি পাসপোর্ট নিতে হইলে you have to get a Bangladeshi digital birth certificate from Bangladesh. ওটা আনার পরে I have been dealing with it in one power of attorney. I have already been in Bangladesh High Commission 5 times, and tomorrow morning I am going there again. এখন এই যে আননেসেসারি আমরা আইডি ব্রিটিশ পাসপোর্ট আইডি দিয়ে যে কোনো দেশে যাইতাম পারি, একটু আমাদের নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প লাগাইলেছে বাংলাদেশ যাওয়ার লাগে। ওয়াই ইউ নিড এগেইন বাংলাদেশি পাসপোর্ট টু সাইন এ পাওয়ার অফ অ্যাটর্নি? এটার লাগে একটু আমি একজন কিন্তু অত্যন্ত দুঃখের সহিত একটা কথা বলতেছি, আমরা কমিউনিটির বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজকর্ম করি, কিন্তু আমাদের রিপ্রেজেন্টেটিভ করা একটা মিশন, বাংলাদেশ মিশন যেটাকে বলা হয় বা এম্বাসি বা যে হাই কাউন্সিল, এইখানে দেখা যাচ্ছে যখন যে গভর্নমেন্টটা আসে তাদের লোকজনগুলো এটাকে দখল করে নেয় এবং যারা ওইখানে আসে স্টাফ তারা যৌথভাবে, আর এখানে কমিউনিটি যারা নিবেদিত লোকজন এদেরকে ওইখানে কোনো পাত্তা দেওয়া হয় না। অনলাইন টিকেট করে নিশ্চিন্তে যেতে পারি। অফিস আদালত যে অবস্থা, সহযোগিতা তো হইতে না, যদি আপনার কোনো পরিচিত কেউ না থাকে, পয়সা না থাকে, কিছু করতে পারতো না। মনে হয় যে মানে বিভিন্ন ইউনিভার্সিটি বাংলাদেশি ছাত্রলীগে মানে ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাব আইছে এবং ইউনিভার্সিটি সিন্ডিকেটও সিদ্ধান্ত বন্ধ করা হয়। আগের 111 সরকারের একটা পদক্ষেপ আছে যে প্রবাসে বাংলাদেশি রাজনীতি বন্ধ করা। আমি মনে করি যে যত হানাহানি আমরা বিদেশে হয়, আঞ্চলিক হানাহানি থেকে প্রবাসে বাংলাদেশি রাজনীতিক কার্যক্রম সীমিত করার লাগে আমি রিকোয়েস্ট করি, নিষিদ্ধ বা সীমিত হোয়াটএভার। আচ্ছা, কারণ হলো এই যে অবস্থাটা হয়, কারণ আমরা আঞ্চলিক হানাহানি যতটা না হয় তার চেয়ে বেশি হয় রাজনৈতিক হানাহানি। আপনি জানেন যে ভেরি রিসেন্টলি এখানেও হেলিকপ্টার বন্ধ আইছে, দাঙ্গা পুলিশ আইছে, এই যে সরকারের পরিবর্তনের লগে লগে আমরা এখানেও এটার একটা প্রতিনিয়ত এটা হয় এবং এছাড়াও কোনো রাষ্ট্রপ্রধান আইলে এটার যে মারমুখী অবস্থান, মানে বিক্ষোভ প্রদর্শন, এইসব নানান কাজের কারণে এদেশের যে স্বাভাবিক জীবনযাত্রা এটা ব্যাহত হয়। যেটা যেমন 5 বছর বলেন 10 বছর পরে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু এখানে প্রবাসীদের অনেক বিজনেস আছে বাংলাদেশে, কারো মার্কেট, কারো ব্যবসা, দোকান, বাসা বাড়ি, সবাই একটা একটা বিজনেসের সাথে আমরা জড়িত আছি। তো এই যে সরকার পরিবর্তনের সাথে 5 আগস্টের পরে আমরা সবাই জানি বা দেখেছি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে প্রবাসীদের অনেক ব্যবসা বাণিজ্য, মার্কেট অনেক কিছুই লুজারের শিকার। তো এই প্রবাসীদের এই লুজারগুলোকে পুষিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা আপনাদের মাধ্যমে হয় কি হবে, এটা একটু চিন্তা করে দেখবেন। কারণে আমার কথা হইল কি নগদ আমরা চাই আপনি যদি করতে পারো, আগর সরকার বাকিয়া গেছেন যে সরকার তাই কইছিলা 5% করে দিবা, 2.5% দিবা ব্যাংক, পরে হচ্ছিলাম আরো 2.5% দিয়ে ব্যাংক হলে দিবা। তো আমরা বড় বড় যে মন্ত্রী মিনিস্টার হলো এইটা আবার পরেও কথা শুনলাম। আর এনআরবির প্রেসিডেন্ট আমার বন্ধু আপনার মাধ্যমে বর্তমান সরকারের কাছে পৌঁছাইয়া দিবা যে শমশাননগর এয়ারপোর্ট যেটা পাকিস্তান আমরা ফ্লাইট আছে, সত্যইর পাকিস্তান আমরা ফ্লাইটও যেটা যে একটা দুর্ঘটনা ঘটার পরে বন্ধ হয়ে গেল। এরপরে সাইফুর রহমান সাহেব মিনিস্টার থাকা অবস্থায়
ফ্লাইট চালু করছিলাম, ওগুলো আবার বন্ধ হয়ে গেল এবং এখনো পর্যন্ত বন্ধ আছে, খালি আমরা আশ্বাস পানি শুনেই না। দুই নম্বর, আপনি আপনার এই সংগঠনের মাধ্যমে বিমান অফিসের চেয়ারম্যান হয়েছেন মহিত চৌধুরী, খানিয়াটি চৌধুরী ভাই সিলেটি, আগে একবার আসলাম কিচ্ছু করতে পারছেন না, ওখান আবার আইসেন চেয়ারম্যান হইয়া, আপনার লোকে খাতির আছে, আপনার তার লোকে মাতুকা এবং লন্ডনের যে এই যে সিন্ডিকেট করিয়া জুন জুলাই মাসও আমরা যে ইনকাম চাই দেশ দেখা যায় 1800 2000 টিকিট মানুষ কেন যাইব আপনার। যদি আমরা সবাই করি তাহলে কোনো সমস্যা সব সমস্যা সমাধান হয়ে যাবে, কোনো সমস্যাই তৈরি হবে না। সেটা হচ্ছে দয়া করে আমরা যারা প্রবাসে বাস করি কোনো অসভ্য, অসুস্থ, মূর্খ, আমি মূর্খ বলছি রাজনৈতিক দিয়া, কারণ ব্যক্তিগতভাবে আমি বলতেছিলেন, এবং খারাপ মানুষকে আমরা যেন বাংলার গদিতে না দেখতে পারি প্রতিটা স্থানে। সাকিব গেছে যে আমাদের অ্যাম্বাসিগুলোকে একটু উনি সচেতন করেন, না আমাদের যারা প্রবাসী থাকে তাদের যেন সেবা করতে পারে, সেটাই যেন তাদের মোটিভ থাকে। আমরা একটা অনলাইন ট্রাস্ট করতে পারি, তাহলে যারাই ইনভেস্ট করবে তারা যদি অনলাইন ট্রাস্ট, তাহলে এখান থেকে যে ইনভেস্ট করবে সে যদি ওই ট্রাস্টের সদস্য হয়, তার কত ইনভেস্টমেন্টটা আছে, কত টাকা আছে, কত আটকা আছে, এটা খুব সহজেই আপনাদের মাধ্যমে তার প্রকাশ করতে বা সামনে নিয়ে আসতে সুবিধা হবে। এটা একটা কূটনীতিক 91 থেকে লন্ডন আসি, এখন পর্যন্ত এখন বারা কূটনীতিক আইছিল না, সব রাজনৈতিক দেওয়া হয়। এখন সংস্কার খুবই বড় একটা রিফর্ম, শব্দটা ভেরি ওয়াইড। তো এই জন্য আমি শুধু এটুকু বলবো, প্রবাসীদের যে দাবি দেওয়া এবং ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আমাদের যে চাওয়া পাওয়া, এটা নিয়ে আগামী 3 তারিখ হবিগঞ্জের একজন এমপি ছিলেন, কিন্তু অনেস্ট ভদ্রলোক, হার্ড ওয়ার্কার, কিন্তু যে সেক্রেটারিতে যারা আছে ওদের জন্য কোনোভাবে এমডি বলেন সেক্রেটারি ওনাদের জন্য কাজ করতে পারেন না, ডাইরেক্ট প্রাইম মিনিস্টার থেকে ওনার কাজ করতে হয়। যাই হোক, সেকেন্ড হলো উনি আবার এখন যে কথা, আমি শাকিল ভাইয়ের সাথে অনেক কাজ করি, আমি নিজেও। তো এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে শাকিল ভাই, যেহেতু আমি মাহমুদ ভাইকে জিজ্ঞেস করছি আসার আগে যে এই গভর্নমেন্ট তো অনেক কিছু করতেছে, একটা কলমের সিগনেচারের মাধ্যমে অনেককে এদিক সেদিক নিচ্ছে, আনছে। আমাদের এখানে একটা প্রজন্ম কিন্তু এল্ডারলি ইজ এ ভেরি ভেরি ব্যাডলি দে নিড, ডেসপারেটলি দে নিড টু পাওয়ার অফ রিসোর্স। এই জিনিসটা আপনার সাথে ছিলাম অনেকটা প্রোগ্রামে, এদেশেও ছিলাম বিগত কয়েক বছর যাবৎ। আপনার যে দাবিগুলো, বিশেষ করে প্রবাসীদের অন বিহাফ অফ এনআরবি যারা, অনেকগুলো দাবি কিন্তু এবার আপনি পার্সোনালি রেজ করতে পারবেন। আমি যারা কমিউনিটি নেতৃত্ব আছেন, বিভিন্ন মানুষ আছেন, বিশেষ করে এখন বাইন তাকে একটা প্রস্তাব দিচ্ছেন রাজনীতি লইয়া, বাংলাদেশের রাজনীতির এমনভাবে কেন কেন্দ্রীকৃত করা হয়, এমনভাবে হানাহানি মারামারিতে উপক্রম হয়, এটা থেকে কিন্তু আমরা বিরত থাকবো। এটা আমরা একটা ভয়েস রেজ করার দরকার যে রাজনীতি যদি করেন না প্রবলেম, আমি রাজনীতির এগেনস্টে না, আমি রাজনীতির পার্সন, বাট এইভাবে যে জিজ্ঞাসামূলক যে একটা রাজনীতি, কয়েকদিন আগে হেলিকপ্টার আইসে, এটা আইসে, পুলিশ আইসে, আমরা মান সম্মান, শহীদ মিনারও মারামারি হয়, শহীদ মিনারও কিছু যাওয়া যায় না, ফুল দেওয়ার সময় প্রবলেম হয়, দিস ইজ নট রাজনীতি। এটা যদি রাজনীতি হয়, রাজনীতিরে কিতা হইবা। তার ব্যাগেজ তার ব্যাপার, এইটার ব্যাপারে উনি এটা করেছেন, কারণ তখনকার সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন এবং এটা করতে চেয়েছিলেন, চেষ্টা করেছেন, এটা শেষ পর্যন্ত করা যায় না। আমি এই যে অনেকগুলো প্রশ্ন আপনারা তুলেছেন, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আপনারা একটা কথা বলেছেন, এখন যে উপদেষ্টা মহোদয় আছেন প্রত্যেকেই, যেহেতু আমি ঢাকা চেম্বারের সাথে 6 বছর এক নাগারে ছিলাম, আমার অনেক সুবিধা ছিল। ঢাকা চেম্বার কিন্তু ট্রেড অর্গানাইজেশন, এখনকার মতো পলিটিক্যাল মানে পোস্টিং ওখানে হয় না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ঢাকা চেম্বার বাংলাদেশের একমাত্র বাণিজ্য প্রতিষ্ঠান। এবং আমরা এই দাবিগুলা ফ্রম বিমানের টিকেটের মূল্য বৃদ্ধি, পাওয়ার অফ অ্যাটর্নি, নিরাপত্তা, বিভিন্ন ইনভেস্টমেন্টের নিরাপত্তা এবং স্পেশাল ট্রাইব্যুনাল, এগুলো সবগুলা ইনশাআল্লাহ একটা একটা করে বাস্তবায়িত হইব। নতুন সরকারের তো অবশ্যই সময় দেওয়া লাগবে এবং আশা করি যে এই সময়গুলো পাইয়া তারা সবগুলো ইনস্টিটিউটগুলোরে তারা স্ট্রং করবে। আমি একটা ডিফারেন্ট নোটে শুধু ভেরি কুইকলি মানতাম চাই, পলিটিক্স লইয়া মানতে চাই না। আমি মনে করি মি বিইং দ্য ফার্স্ট সিটিজেন অফ লন্ডন বার অফ টাওয়ার হামলেটস, মি বিইং দ্য স্পিকার, আমার ডিউটি হইল গিয়া যে এই দেশের ইয়াং জেনারেশনসরে আমরা এনকারেজ করতাম মেইন স্ট্রিম পলিটিক্স হইয়া।
মেইন স্ট্রিম পলিটিক্স ও ডিসিশন মেকিং প্রসেসও যদি আমরা এনকারেজ না করি তাহলে ওগুলান খালি আমরা ডেমনস্ট্রেশন করবো বাংলাদেশের গভর্নমেন্টের এগেইনস্টে জ্বালান ওদেশের গভর্নমেন্টের এগেইনস্টে ডেমনস্ট্রেশন করবো আর ডিসিশন নিব 2-3 জন 4 জন 5 জনে। তো আমরা ডিসিশন মেকিং প্রসেসে যাইতাম, আমরা হাউস অফ কমন্সে যাইতাম, আমরা হাউস অফ লর্ডসে যাইতাম, শুধুমাত্র লুৎফুর রহমান, আয়াস ভাই, তারপরে আহবাব ভাই আর সাইফুদ্দিন খালেদ স্পিকার হইতা না, আপনারা স্পিকার হইতা, আপনারা বাইচান স্পিকার হইতা, আপনারা বাইচান চেয়ার হইতা, আপনারা বাইচান হাউস অফ লর্ডসের মেম্বার হইতা, হাউস অফ কমন্সের মেম্বার হইতা। তো আমার দায়িত্ব হইল কি এই জিনিসটা আপনার মাধ্যমে মেসেজটা আপনার নিউ জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার।